করোনার জেল সার্টিফিকেট ও ভুয়া প্লাজমার জমজমাট ব্যবসা চলছে, সতর্ক আছে বলছে আইন শৃঙ্খলা বাহিনী, প্রয়োজনে হাসপাতালে অভিযান। করোনা রোধে ঢাকার ওয়ারিতে 21 দিনের লকডাউন কার্যকর, থাকবে ভ্রাম্যমাণ আদালত। বিএসএম ইউনিটে 370 শয্যার ইউনিট চালু। করোনায় কাজ হারিয়েছেন অনেকে, বাঁচার তাগিদে বদলে গেছে পেশা, বড় সংখ্যায় কম আয়ের লোকেরা। মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, সহায়তার দাবি। ফসলের ক্ষতি পোষানোর ব্যবস্থা আছে, বীজের মজুদ ভালো বলছেন কৃষিমন্ত্রী। এবং আজ থেকে যুক্তরাজ্যে শিথিল হচ্ছে লকডাউন, এই স্বাধীনতার অপব্যবহার না করার আহ্বান প্রধানমন্ত্রী বরিস জনসনের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে, সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। দেশে করোনার জাল সার্টিফিকেট সহ ভুয়া প্লাজমার জমজমাট ব্যবসা চলছে। জাল সার্টিফিকেট বিক্রি হচ্ছে 5 থেকে 7 হাজার টাকায়। কেউ ভুয়া পজিটিভ সার্টিফিকেট নিয়ে নানা সুযোগ সুবিধাও নিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, প্রতারক চক্রের বিরুদ্ধে সতর্ক তারা। করোনা পরিস্থিতিতে কোনো হাসপাতালের বিরুদ্ধে রোগীর চিকিৎসা না দেওয়ার অভিযোগ পেলে অভিযান পরিচালনার কথাও জানিয়েছেন। চিকিৎসকরা বলছেন, দমনে আইন শৃঙ্খলা বাহিনীর আরও কঠোর হতে হবে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। সাধারণ চিকিৎসার জন্য এখন হাসপাতালে ভর্তি হতে গেলে দরকার হয় করোনা নেগেটিভ সার্টিফিকেট। কারণ এই সার্টিফিকেট ছাড়া রোগী ভর্তি তো দূরের কথা, অনেক সময় চিকিৎসাই দিতে চায় না তারা। এর বাইরে কর্মস্থল, পোশাক কারখানা ও ভ্রমণের জন্য করোনা নেগেটিভ সার্টিফিকেট অনেকটা যেন বাধ্যতামূলক। আর এই সুযোগ নিচ্ছে প্রতারক চক্র। তারা বিভিন্ন হাসপাতাল, করোনা টেস্টিং সেন্টারের সিল, চিকিৎসকদের নাম, স্বাক্ষর ও করোনা সার্টিফিকেটের স্টাইল জাল করে ভুয়া সার্টিফিকেট দিচ্ছে। এই চক্র করোনা নেগেটিভ এবং পজিটিভ দুই ধরনের জাল সার্টিফিকেটই তৈরি করে চাহিদা অনুযায়ী। ঢাকা শহরে এসব সার্টিফিকেট বিক্রি হচ্ছে 5 থেকে 7 হাজার টাকা। একই সাথে বেড়েছে ভুয়া প্লাজমা ব্যবসায়ীদের দৌরাত্ম্য। প্রতারক চক্রদের দমনে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন চিকিৎসকরা। আইন শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করলে খানিকটা কমবে, কিন্তু এইসব দুর্নীতির বিরুদ্ধে যারা এটা করছে তাদেরকে নির্মূল করতে হবে। আর করোনা পরিস্থিতিতে রোগীর চিকিৎসা না দেওয়ার অভিযোগ পেলে সেই হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানিয়েছে র্যাব। করোনা রোগীদেরকে চিকিৎসা করতে হবে, ফিরিয়ে দিলে লাইসেন্স বাতিল হবে। অপরদিকে যদি অন্যান্য সাধারণ রোগীকে ফিরিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সরকারি নির্দেশনা রয়েছে, আইনও রয়েছে। আমরা সবসময় ওই সমস্ত পরিস্থিতিতে আমরা মানুষকে সাহায্য করতে প্রস্তুত থাকব। আর করোনা পরিস্থিতিতে রোগীর চিকিৎসা না দেওয়ার অভিযোগ পেলে সেই হাসপাতালের বিরুদ্ধে অভিযান পরিচালনার কথা জানান অতিরিক্ত মহাপরিচালক অপারেশনস কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। করোনার বিস্তার রেড জোন হিসেবে চিহ্নিত পুরান ঢাকার ওয়ারি লকডাউন করা হয়েছে। ভোর 6টা থেকে লকডাউন শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে এলাকার সড়কে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। সামাজিক দূরত্বের কথা বলা হলেও লকডাউন এলাকায় থাকা স্বেচ্ছাসেবীরাই মানছেন না নিয়ম। এদিকে জরুরি কাজে অনেকে বাইরে যেতে চাইলে বাধা প্রদান করায় চড়াও হন কেউ কেউ। অনেকেরই দাবি, শুধু একটি জোন লকডাউন করে লাভ নেই। তাদের দাবি, করোনা প্রতিরোধ করতে হলে গোটা শহর একসাথে লকডাউন করা প্রয়োজন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানান, প্রান্তিক মানুষের বিনামূল্যে খাবার ঘরে পৌঁছে দিচ্ছেন তারা। পুলিশ জানায়, লকডাউন এলাকার মানুষের জন্য ভ্রাম্যমাণ তরি তরকারি দোকানের ব্যবস্থা আছে। এছাড়া কেউ অসুস্থ হলে তাদের জন্য অ্যাম্বুলেন্স ও হাসপাতাল সেবার ব্যবস্থা করা হয়েছে। লকডাউন এলাকায় দোকানপাট, বিপণী বিতান, ধর্মীয় প্রতিষ্ঠানও বন্ধ থাকবে, খোলা থাকবে শুধু ওষুধের দোকান। মানুষ স্বাভাবিকভাবেই লকডাউনটা মেনে নিয়েছে, যেহেতু স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপার। মানুষ এই মহামারীতে যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলাচল করলে খুব খুশি। লোকাল প্রশাসন এবং ইক্যাবের সহায়তায় আমরা প্রত্যেকটা বাসার নাগরিকরা যেন ঠিকমতো নিত্য পণ্য সরবরাহ করতে পারে, সেই জিনিসটার জন্য আমরা ইনশিওর সরবরাহ সমন্বয় করে যাচ্ছি। যেহেতু তাদের প্রতিষ্ঠান বাইরে তারা যেতে পারবে, তাদের প্রতিষ্ঠান আমরা তো চাচ্ছি যে সবকিছু স্বাভাবিকভাবে চলুক এবং সামাজিক নিরাপত্তা বজায় রেখে কাজটা চলুক। সেই ক্ষেত্রে তারা অবশ্যই বাইরে যেতে পারবে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব।
হাবিব, ওয়ারিতে তো ভোর 6টা থেকে লকডাউন করা হয়েছে, তো এই লকডাউনের বিষয়ে সেখানকার বাসিন্দারা কেমন প্রতিক্রিয়া জানাচ্ছেন? তারা কি মানছেন লকডাউন? ধন্যবাদ আপনাকে। আসলে লকডাউনের যে প্রক্রিয়া বা লকডাউনের যে নিয়মকানুনগুলো সেটি মানুষের জন্য মানাটা কতটা সহজ সেটি কিন্তু আসলে এখানে আমি সচক্ষে যেটা দেখছি, মানুষের মধ্যে কিছু মানুষের মধ্যে সচেতনতা রয়েছে, তবে অনেকের মধ্যে আবার বিশেষ করে যারা প্রান্তিক আয়ের মানুষ বা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করেন বা বিভিন্ন ব্যবসায়ী দোকানপাট রয়েছে যাদের, তারা তো আসলে 21 দিন তারা বলছেন যে 21 দিন লকডাউনের মধ্যে থাকলে তাদের একেবারে ব্যবসা বাণিজ্য সবই বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। সুতরাং তারা এখানে অনেকটা চড়াও হচ্ছেন। বিশেষ করে এখানে যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তাদের ভিতরে এক ধরনের হেয়ালিপনা বা তাদের ভিতরে এক ধরনের অসৌজন্যমূলক আচরণ আমরা লক্ষ্য করেছি। আর আমরা দেখছি যে দফায় দফায় কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী নানান ধরনের তৎপরতা চালাচ্ছেন এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও আসছেন। বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সিও তিনিও কিছুক্ষণ আগে এখানে এসেছেন। তিনি গণমাধ্যমের সঙ্গে কিছুক্ষণ পরে হয়তো কথা বলবেন। তবে স্থানীয় প্রতিনিধিরা বলছেন যে তারা একেবারে নিত্য প্রয়োজনীয় যে পণ্য সেটি কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা রেখেছেন। বিশেষ করে আমরা দেখেছি বেশ কিছু 3টি সুপার শপ তারা মূলত এই এলাকায় খাবার নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো সাপ্লাই দিচ্ছে এবং অ্যাম্বুলেন্স সেবা এবং যেটি বলছিলাম আপনি যেটা বলছিলেন নিউজে যে অ্যাম্বুলেন্স এবং হাসপাতালের ব্যবস্থা কিন্তু এখানে তারা ব্যবস্থা রেখেছেন। তবে সবচেয়ে বড় সংকট সেটি হচ্ছে প্রথম দিন যেহেতু এই এলাকা আজকে লকডাউন, অনেকের ভিতরে এক ধরনের অসচেতনতা এবং যে লকডাউন না মানার যে প্রবণতা সেটি কিন্তু অনেকটাই এখানে আমরা লক্ষ্য করছি। আপনি দেখছেন যে এখানে যারা দাঁড়িয়ে আছেন সবাই কিন্তু স্বেচ্ছাসেবী এবং তারাই নিজেরাই অনেকটা সামাজিক দূরত্ব উপেক্ষা করছেন, তারা নিজেরাই অনেকটা মানছেন না সামাজিক দূরত্ব। সুতরাং আমরা তাদেরকেও বলেছি যে আপনারা নিজেরাই তো মানছেন না কেন। তারা বলছেন যে আসলে তাদের স্বেচ্ছাসেবীর কারণেই তারা মানতে পারছেন না। আসলে লকডাউনের যে ইতিবাচক দিক সেটি কিন্তু এখানে এক ধরনের উপেক্ষিত হচ্ছে বলে আমাদের চোখে এটি দেখছি আমরা। তো এই ছিল আমার কাছে ওয়ারি এলাকার লকডাউনের সার্বিক চিত্র। হাবিব, আপনাকে ধন্যবাদ। ওয়ারির লকডাউনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী হাবিবুল ইসলাম হাবিব। দেশে 24 ঘন্টায় নতুন করে 3114 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই সময় করোনা ভাইরাসে 42 জনের মৃত্যু হয়েছে। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শুক্রবার এই তথ্য জানানো হয়। সব মিলিয়ে দেশে 1,56,391 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনা এখন পর্যন্ত মারা গেছেন 1,968 জন। নতুন করে মারা যাওয়া 42 জনের মধ্যে 32 জন পুরুষ, 10 জন নারী। ব্রিফিংয়ে বলা হয় 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,604 জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 68,048 জন। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী 24 ঘন্টায় বিতরণ হয়েছে 5,300টি। এ পর্যন্ত বিতরণ হয়েছে 24,07,364টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী। বর্তমানে মজুদ আছে 1,20,881টি। আপনার সুরক্ষা আপনার হাতে। যা স্বাস্থ্যবিধি সবসময় বলা হয়ে থাকে সেগুলো অনুসরণ করুন এবং নিজে সুরক্ষিত থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। দর্শক, রোগীদের ভোগান্তির খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। তিনি এখন রয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। মুমু, হাসপাতালের সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আমি আছি এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতালে। এখানে আসার পর যে পরিস্থিতি দেখতে পেয়েছি, মূলত এখানে করোনা রোগীদেরকে এখানে চিকিৎসা দেওয়া হয়। করোনা রোগীদের জন্য এটা আলাদা একটি ওয়ার্ড করা হয়েছে, যাতে করোনা রোগীদেরকে আলাদাভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়। এখানে আসার পর যে চিত্রটা দেখেছি সেটা হচ্ছে অনেক গাদাগাদি করে রোগীরা কিন্তু আছেন এবং ভোগান্তির শিকার হচ্ছেন। কিন্তু এখানকার এই রোগীরা তারা বারবার অভিযোগ করছেন অনেক বেশি রোগী থাকার কারণে যে সেবার মানটার কথা ছিল সেটাই পাচ্ছে না। এবং বলছেন সে ভিতরের পরিস্থিতির কথা।
এবং যেহেতু চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, সেজন্য করোনা রোগীর চাপ কিন্তু নিতে হচ্ছে এইসব হাসপাতালগুলোতে এবং ডাক্তার সংকটের কারণে আসলে এই সমস্যাটা বেশি দাঁড়িয়েছে, কারণ করোনার উল্লেখযোগ্য সংখ্যক ডাক্তারও কিন্তু আক্রান্ত হয়েছে, যার কারণে সঠিক সেবাটা কিন্তু তারা পাচ্ছে না। রোগীরা বলছিলেন যে তারা দীর্ঘক্ষণ বিভিন্ন হাসপাতালে ঘুরেও তাদের রোগীদেরকে কিন্তু তারা চিকিৎসা দিতে পারছেন না। এরকম অনেকেই আছেন ভুক্তভোগী, তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি বলছিলেন অনেক হাসপাতাল ঘুরেছেন আপনার রোগীকে ভর্তি করানোর জন্য। অনেক হাসপাতাল ঘুরেছেন আপনার রোগীকে ভর্তি করানোর জন্য। আমি তখন রাত 10টা বাজে দেখি যে বোনের অবস্থা ভালো নয়। আমি একটু খাওয়া দাওয়া করলাম, ঘুরে ফিরে এসে ঘরে কিছু খাচ্ছিল, কাজটা করে এসে বোনকে নিয়ে বের হলাম। চিন্তা করে যে প্রথম ক্লিনিকে যাব, গেলাম মেডিকেল সেন্টারে। দুইটা ঘুরেছি, কোনো জায়গা হলো না। লাস্টে আমি 999 ফোন করেছি। ফোন করাতে ওনারা বলছে যে এখন করবোটা কি, আপনি চিটাং মেডিকেলে চলে যান। গেলাম চিটাং মেডিকেলে, ওখানে পরিবেশ টোটালি একদম এটা কোনো রকমের গ্রহণযোগ্য নয়। তারপরেও করি কি, ওনার কিন্তু অক্সিজেন খুবই দরকার ছিল তখন। তার আমি ওকে ধন্যবাদ আপনাকে। শুনছিলেন তিনি বলছিলেন বারবার বিভিন্ন হাসপাতালে ঘুরেও কিন্তু তারা তাদের রোগীকে ভর্তি করাতে পারেনি এবং অনেক হয়রানি তাদের শিকার হতে হয়েছে, যেহেতু চট্টগ্রামের সমানে করোনার সংখ্যা বাড়ছে। এখন পর্যন্ত চট্টগ্রামে 9,500 অধিক মানুষ কিন্তু করোনা আক্রান্ত রয়েছে এবং মৃত্যু হয়েছে 187 জনের মতো। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মোমো, আপনাকে অনেক ধন্যবাদ। ফাতেমা জান্নাত মোমো চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। করোনাকালে পাল্টে যাচ্ছে পেশার ধরন। জুতা বা স্যান্ডেল ব্যবসায়ী হয়ে উঠছেন মাস্ক ও স্যানিটাইজার বিক্রেতা, কোথাও আবার বেসরকারি চাকরিজীবী হয়ে উঠেছেন মোটর বাইক চালক। রাজধানী বুকে টিকে থাকার সংগ্রামে অনেকের গল্প এখন এমনই স্বপ্নভঙ্গের। বিশেষ করে ফুটপাত ব্যবসায়ী ও অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা নির্ময়ের লোকের আছেন বড় সংখ্যায়। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির সবচেয়ে বড় অভিঘাত নেমে এসেছে খণ্ডকালীন কাজ ও অনানুষ্ঠানিক খাতে। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। দুপুরের তপ্ত রোদে রাজধানীর কারওয়ান বাজারে যাত্রীর অপেক্ষায় বাইক রাইডার মোহাম্মদ শিমুল। শ্যামলীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করলেও এখন বেতন মিলছে অর্ধেক। তাই সংসার চালাতে বিকল্প আয়ের এই প্রচেষ্টা, তবু যেন হিসাব মিলে না। এখন যেখানে চাকরি করতাম সেখানে তো 50% পাচ্ছি, ঠিকমতো পাচ্ছি না। তার পাশাপাশি পাঠাও এটা চালাচ্ছি, এটাও ঠিকমতো হচ্ছে না। তো সামনের দিনগুলোতে তো আরও খারাপ অবস্থা হবে। রাজধানীর এই ফুটপাতে গত 20 বছর ধরে ব্যবসা করছেন মোহাম্মদ আমির হোসেন। জানালেন গত 3 মাসের বাড়ি ভাড়া বকেয়া, নেই বেচা বিক্রিও। এ অবস্থায় গ্রামে ফিরে যাওয়া ছাড়া যেন কোনো পথ মিলছে না তার। আয় লোক কম, মানুষের ধরে তো টাকা পয়সা নাই, মানুষের কিনে কাটে না, অনেক কিছু কিনবো, মানুষের চাল কিনবো না, পোশাক কিনবো। দেশের অপ্রাতিষ্ঠানিক খাতে বা খণ্ডকালীন কাজ করেন এমন বেশিরভাগেরই আয় এখন কমেছে। করোনায় ওলটপালট হয়ে গেছে জীবন ও জীবিকার হিসাব নিকাশ, পাল্টে যাচ্ছে অনেকের কাজের ধরনও। আগে ব্যবসা যেটা করতো এটা তেমন চলে না, ঠিক আছে, তো এগুলা নতুন ব্যবসা। এখন দিলাম যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এগুলো বিক্রি করি, প্রথম ভালো বিক্রি হইতো, তাও হয় না। এখন প্রায় উৎসবে কোনো রকম ডাল ভাত খেয়ে পাইছে আছি। ব্র্যাকের সাম্প্রতিক এক জরিপ বলছে দেশের বিভিন্ন শ্রেণী পেশার এমন 36% লোক চাকরি বা কাজের সুযোগ হারিয়েছেন, আর 3% লোক চাকরি থাকলেও বেতন পাননি। শ্রমিকদের নিয়ে কাজ করেন এমন সংগঠন বিলস বলছে করোনার প্রভাবে অপ্রাতিষ্ঠানিক খাত ছাড়াও শুধু পোশাক খাতেই কাজ হারিয়েছেন 1 লাখ লোক। ঢাকা শহরের অনেক পরিবার তারা গ্রামে ফিরে যাচ্ছে, তাদের বাচ্চাদের স্কুল বন্ধ করে দিয়ে তারা গ্রামে ফিরে যাচ্ছে। তাদের ইনকাম নাই, বাসা ভাড়া দেওয়ার কোনো সঙ্গতি নাই, তাই গ্রামে ফিরে যাওয়ার কারণে অনেকগুলো স্কুল বন্ধ হয়ে যাবে, বিউটি পার্লারগুলো বন্ধ আছে। স্বকর্মসংস্থানে বলি আর দিনমজুর বলি, তাদের কিন্তু কোনো পার্মানেন্ট কোনো কাজ নেই। আমরা দেখেছি যে 4%-এর মতো বাংলাদেশে কর্মহীনতা ছিল শ্রমবাজারে, সেটা আরও প্রায় 21% মানুষ এই কর্মহীনতায় অথবা কর্মহীনতার ঝুঁকিতে পড়েছেন। একাধিক গবেষণা বলছে করোনার প্রভাবে শুধু ঢাকা জেলার মানুষের আয় কমে গেছে প্রায় 60%। রেলপথের মতো সমান্তরাল নয়, রাজধানীর অলিগলি জুড়ে প্রতিদিনই যোগ হচ্ছে স্বপ্নভঙ্গ আর হতাশার গল্প। যেখানে দেশের অপ্রাতিষ্ঠানিক খাতে প্রায় 86% মানুষ কাজ করেন, তাদের প্রায় 1 কোটি মানুষ এই করোনাকালে কর্মহীন হয়ে পড়েছেন। বিশ্লেষকরা বলছেন
সুনির্দিষ্ট নীতি পরিকল্পনা এবং তার কার্যকর বাস্তবায়ন করা না গেলে আগামী দিনে আরও বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার কাছাকাছি থাকা তারা এই কাতারে নেমে আসবেন। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। সময় লাগবে বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। উত্তরাঞ্চলের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতি অনেকটাই অপরিবর্তিত রয়েছে। তবে সিরাজগঞ্জ, জামালপুর ও টাঙ্গাইলের বন্যা কবলিত এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। লোকালয় ও গ্রামীণ সড়কগুলোতে পানি ওঠায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বন্যা দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বানভাসীদের অভিযোগ, পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করলেও পাননি কোনো ত্রাণ সহায়তা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের মধ্যাঞ্চলে অধিকাংশ নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা ও ব্রহ্মপুত্র নদের পানি না বাড়লেও বিস্তীর্ণ এলাকা এখনও পানিতে তলিয়ে আছে। জামালপুরের 7টি উপজেলার 43টি ইউনিয়নের প্রায় 4 লাখ মানুষ এখনও পানিবন্দী। একই অবস্থায় সিরাজগঞ্জেও যমুনা ও ব্রহ্মপুত্রের পানি না বাড়লেও দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিতদের। বন্যায় জেলার 5 উপজেলার 31টি ইউনিয়নের প্রায় 25,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 17 কিলোমিটার রাস্তা ও বাঁধ পানিতে তলিয়ে গেছে। আমরা পানির ভিতরে বাড়িঘর দুয়ার তলা আমরা কোন অবস্থায় আছি। বন্যার কারণে আমাদের এদিকে তিল, পাট, ভুট্টা, বাদাম সব ফসল কাটার আগেই নদীতে বিলীন হয়ে গেছে। পাহাড়ি ঝড়ে নেত্রকোনার কমলাকান্দার উদ্ধাখালী, কংস ও বারহাট্টার গোলামখালী নদীর তীর ঘেঁষা বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। সংযোগ সড়কের বিভিন্ন অংশ তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক চলাচল। প্রতি বছর তো বন্যা আসেই, আসলে আমরা বন্যার মাঝে গরু বাছুর লইয়া আমরা এই সড়কে দাঁড়ায় থাকতে হয়, বাড়িতে রাখতে পারি না, কিছু না, আমরা এত খুব অসুবিধার মধ্যে আছি আর কি। এদিকে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে ধীরগতিতে পানি কমায় রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ এখনো কমেনি। 7 দিন থেকে কোনো ইলিপ টিলিপ কিচ্ছু পাইনি। এক কামড় কই এক বুক কই পানি এলা বাদ থাকবে পাইনি, বান্ধ রাস্তা যায়। ভারী বর্ষণ না হলে দেশের বন্যা পরিস্থিতি আরও কয়েকদিন স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের বিভিন্ন স্থানে আগাম বন্যায় ফসলের ক্ষতি পোষাতে প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার। কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক জানিয়েছেন, বন্যা পরবর্তী সময়ে রোপণের জন্য পর্যাপ্ত বীজ মজুত রয়েছে। তিনি জানিয়েছেন, করোনা পরিস্থিতি দীর্ঘ হলেও বাংলাদেশে ফসল উৎপাদন ব্যাহত হবে না। শাহালি জয়ের রিপোর্ট। করোনার কারণে সারা বিশ্বের মতো ক্ষতিগ্রস্ত বাংলাদেশের অর্থনীতিও। সংক্রমণের মধ্যে শিল্প উৎপাদন কমেছে ব্যাপকভাবে, তবে আশা জাগিয়ে রেখেছে কৃষিখাত। বোরো ধানের বাম্পার ফলনের পর আউশ এবং আমন নিয়েও আশাবাদী কৃষকেরা। কিন্তু দেশের বিভিন্ন স্থানে আগাম বন্যা চিন্তার ভাঁজ ফেলেছে তাদের কপালে। এমন বাস্তবতায় সরকারের প্রস্তুতি জানালেন কৃষিমন্ত্রী। আমনটা আপনার এই জুলাই মাস থেকে আমাদেরকে করতে হবে, লাগাতে হবে। এখন যে অলরেডি এখন যে বন্যা আসছে, আমরা লাগাতে পারবো না, আমাদের অনেক বীজতলা নষ্ট হতে পারে। আবার আমরা যদি ঠিক মতো লাগাই, আবার দেরিতে যদি বন্যা আসে, মাঠের ফসলও নষ্ট হয়ে যেতে পারে। এগুলো সবই আমরা বিবেচনায় রেখেছি। যদি বীজতলা নষ্ট হয় কিংবা মাঠের ফসল নষ্ট হয়, যাতে আমরা আমাদের কাছে পর্যাপ্ত সিড আমরা রেখেছি, আবার বীজতলা করে যাতে আমরা যে ভ্যারাইটি গুলো আছে সেগুলো আমরা যাতে লাগাতে পারি। দেশে আগামী 6 থেকে 7 মাসের খাদ্য মজুদ আছে জানিয়ে ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, করোনার প্রভাব দেশের কৃষি খাতকে ক্ষতিগ্রস্ত করতে পারেনি। এটা প্রবলেম হলে এটা নিয়েই আমাদেরকে বাঁচতে হবে। এই নানান রকম প্রতিকূল পরিবেশ, আমরা তো সারা পৃথিবী বলছে যে একটা অজানা শত্রুর বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। যুদ্ধ করেই আমাদেরকে টিকে থাকতে হবে। গ্রামে কিন্তু করোনার প্রভাবটা এরকম না। হয়তো একটা উপজেলায় 25, 30, 50, 60 জন রোগী আছে। এটা বিভিন্ন ভাবে ছড়িয়ে আছে, ওইভাবে ব্যাপকভাবে মানুষের আক্রান্ত না। কাজেই আমার মনে হয় না যে গ্রাম এলাকার কৃষি উৎপাদন খুব একটা ব্যাহত হবে। কৃষকরা মাঠে যাবে এবং তারা ফসল উৎপাদন করবে।
কৃষিমন্ত্রী জানান, করোনা পরবর্তী সময়ে বিশ্বের বিভিন্ন দেশ খাদ্য ঘাটতি নিয়ে আশঙ্কায় থাকলেও বাংলাদেশের সে দুশ্চিন্তা নেই, বরং সম্ভাবনা রয়েছে অন্যান্য দেশে খাদ্যপণ্য রপ্তানি করার। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এখন করোনা আক্রান্তদের পূর্ণাঙ্গ চিকিৎসা দেওয়া হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। আজ থেকে 120টি আইসোলেশন বেড এবং 250টি সাধারণ শয্যা নিয়ে চালু হলো 370 বেডের করোনা ইউনিট। চিকিৎসা সেবা দেওয়া শুরু হয়েছে। সেখানে আছেন সহকর্মী রিশাদ হাসান, তিনি এখন সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রিশাদ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা চিকিৎসা তো চালু হয়েছে, তো সেখানকার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? আরিফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে 120 শয্যার আইসোলেশন এবং 250 শয্যার সাধারণ যে ওয়ার্ড কেবিন ব্লক, সেটি নিয়ে আসলে এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা রোগীদের চিকিৎসা দেয়া কিন্তু আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো। আজকে আমরা এখানকার পরিচালকের সঙ্গে কথা বলেছিলাম। এখানকার পরিচালক জানিয়েছেন আসলে মডারেট এবং সিভিয়ার পেশেন্ট যারা আছেন তারা এখানে ভর্তি হতে পারবেন, এবং একই সঙ্গে এরই মধ্যে কিন্তু বেশ কিছু রোগী ভর্তি হয়েও গেছেন। এর মধ্যে সকাল থেকে এ পর্যন্ত 4 জন করোনা রোগী যারা জটিল এবং বেশি ঝুঁকিপূর্ণ রোগী তারা আসলে এখানে এসে ভর্তি হয়েছেন। এখনো পর্যন্ত আমরা দূর থেকে আমরা নিরাপদ দূরত্বে সেখান থেকে অবস্থান করছি, এবং এখানে আসলে বলা হচ্ছে যে এই 250 বেডের যে সাধারণ ওয়ার্ড সেখানে সকলকে হাই ফ্লো অক্সিজেন এবং নিজস্ব অক্সিজেন প্ল্যান্টের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে। এবং এখন পর্যন্ত এখানকার যে পরিচালক আছেন তিনি বলছেন তিনি খুব আশাবাদী যে এখানকার যে পরিচালক তিনি বলছেন যে আশা করা হচ্ছে যে বাংলাদেশের যে করোনা চিকিৎসা সেখানে বিএসএমএমইউ একটি গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, সক্ষম হবে। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে এ পর্যন্ত এখানকার যারা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং নার্স যারা রয়েছেন তাদের সবার পৃথক পৃথক ওরিয়েন্টেশন হয়েছে, সকলকে আলাদা আলাদাভাবে বোঝানো হয়েছে, এবং তারা যার যে তাদের সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধার বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। এবং এই যে করোনা ওয়ার্ডগুলোতে যেখানে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে সেখানেও আসলে রোগীরা যেন সুচিকিৎসা পান সে বিষয়টি আসলে নিশ্চিত করে তাদের সকলের জন্য সকল সুযোগ সুবিধার ব্যবস্থা নিশ্চিত করে তারপরে করা হচ্ছে। এবং একই সঙ্গে এই পুরো যেই জায়গাটিতে আসলে এই করোনা ইউনিট করা হয়েছে সেই জায়গাটি সম্পূর্ণ রেড জোন হিসেবে ঘিরে ফেলা হয়েছে, এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে সকলের সর্বসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আরিফা, ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন। নিচ্ছে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। দেশে পর্যাপ্ত পশু থাকা সত্ত্বেও কোরবানিতে বিক্রি নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। সরকারি হিসেবে এই দেশে চাহিদার চেয়ে 9 লাখ গবাদি পশু বেশি প্রস্তুত। অন্যদিকে করোনার কারণে মানুষের হাতে টাকাও কম। প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম বলছেন, এবারও ভারত থেকে কোরবানির পশু আসার প্রয়োজন হবে না, দেশীয় প্রাণী দিয়েই কোরবানির চাহিদা পূরণ হবে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। প্রতিবছর কোরবানির ঈদের অপেক্ষায় দিন গোনেন পশুপালনকারী খামারের সঙ্গে সংশ্লিষ্টরা। এবারও তার ব্যতিক্রম নয়। ঈদকে সামনে রেখে এসব ফার্মে চলছে পশুদের স্বাস্থ্যবান করে তুলতে সর্বাত্মক চেষ্টা। ঘাস সাথে খের মিক্সিং করে মিক্সার দিয়ে খাওয়াই। কুরবানি ঈদ উপলক্ষে প্রায় 120টা মতো গরু আমি মোটা তাজাকরণ করেছি। একটা টুস যে থাকা তার থাকে না, একবার ফিনিশিং গুঁড়া সেইটাই আমরা খাওয়াই। খাদ্যের দাম বেশি হওয়ায় গরু লালন পালনে খরচ বেশি পড়ছে বলে জানান কৃষক খামারিরা। একই সঙ্গে করোনার কারণে পশু বিক্রি নিয়েও তাদের কপালে চিন্তার ভাঁজ। খাদ্যের দাম বেশি, ভুসির দাম বেশি, লালের দাম বেশি, সব কিছুর দামই বেশি। এতে আমাদের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে। দূর দূরান্ত থেকে ব্যাপারীরা এসে গরু কিনতে আসতো করোনার মাঝে, এবার দূর দূরান্ত থেকে কোনো ব্যাপারী এখনো দেখা যায় নাই। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে এবার ঈদুল আজহায় কোরবানির জন্য 1,10,00,000 গবাদি পশুর প্রয়োজন হবে, যার বিপরীতে সারা দেশে খামারগুলোই 1,19,00,000 গরু, ছাগল, মহিষ, ভেড়া প্রস্তুত রয়েছে। ফলাফল, সরকারি এ হিসেবেই চাহিদার তুলনায় 9 লাখ গবাদি পশু বেশি, যে কারণে আরও শঙ্কায় সংশ্লিষ্টরা। বেচা কিনের পরিস্থিতি খুবই খারাপ। এই লকডাউনের কারণে ব্যাপারী পত্র দেশের অন্যান্য জায়গার ব্যাপারীগুলো হাটে ঢুকতেছে না। গরুর দাম এসে 2 লাখ, দাম করতেছে 1,40,000। এই অবস্থা মানে যে অবস্থা, তাতে ফার্মেলারা বাঁচার মতো উপায় নেই। প্রাণী সম্পদ মন্ত্রী বলছেন, যে পরিমাণ প্রাণী দেশেই আছে
তাতে এবারের ঈদেও ভারত থেকে পশু আমদানির প্রয়োজন হবে না। বিগত বছরে কোরবানির সময় কিন্তু আমরা ভারত থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো প্রাণী আনিনি, তাতে কিন্তু আমাদের কোনো সমস্যা হয়নি। আমরা গরু, মহিষ, ভেড়া, ছাগল উৎপাদিত প্রাণী পর্যাপ্ত পরিমাণ সরবরাহ করার মতো পর্যায়ে পৌঁছেছি। গেল বছরও ভারত থেকে পশু আমদানির প্রয়োজন হয়নি, এরপরও প্রায় 10 ভাগ পশু বিক্রি হয়নি কোরবানির ঈদে। এবারও আছে সেই দুশ্চিন্তা। দেশের 9 লাখ অতিরিক্ত পশু থাকার বাস্তবতায় আসলেই কত পশু কোরবানির হাটে উঠতে পারবে, আর উঠলেও বিক্রি হবে কিনা সেই শঙ্কাও বড় করে দেখা দিচ্ছে খামারিদের মনে। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। কোরবানির পশু বিক্রি করতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় আছে খামারিদের অনেকে। এ বিষয়ে জানাতে সাভারের ভাকুরতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, আপনি তো খামারিদের সঙ্গে কথা বলেছেন, তো কোরবানির পশু বিক্রি নিয়ে খামারিরা কি বলছেন? এই মুহূর্তে রয়েছি আমি সাভারের ভাকুরতা এলাকার কাইসারচর এলাকায়, একটি মাঝারি টাইপের খামারে রয়েছি। এখানে ঈদ যত ঘনিয়ে আসছে খামারিরা কিন্তু ততটাই দুশ্চিন্তায় রয়েছে, এবং এই খামারিগুলো আসলে এই গরু তারা কিন্তু করোনার মহামারীর কারণে আসলে এই গরুগুলি তারা পালন করতে তাদেরকে অনেক সমস্যা হচ্ছে। পাশাপাশি এইখানে যে গরুগুলি আপনি দেখছেন যে তারা খাবার এবং জিনিসপত্র যেসব দাম চড়া দামে আসলে কিনতে হচ্ছে, এবং গরুগুলো কিন্তু তারা যে পালন করতেছে সেগুলো আসলে সঠিক সময় এই কোরবানির পশুর হাটে বিক্রি করতে পারবে কিনা সেগুলো নিয়ে কিন্তু তারা একটু শঙ্কায় রয়েছে। আমি একটু খামারির সঙ্গে একটু কথা বলতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে গরুগুলো আপনারা এখানে পালন করতেছেন, পালন করতে কি সমস্যা হচ্ছে? তো এখন তো করোনা চলছে, এবং হাট বাজারে কি গরু উঠাতে পারবেন কিনা কি মনে করছেন? না, আমরা তো এখন মনে করতেছি আপনার এই করোনার জন্য বেচারা অনেক মুশকিল। দেখা গেল আপনার এই করোনার জন্য আপনার খাবার টাবার যা কিছু আছে অনেক কিছু আপনার অনেক দাম এখন বেড়ে গেছে এবছর। একটা আপনার টেনশন হলো করোনার জন্য শুনতেছি এবার হাট আপনার দিব না, হাট না দিলে মনে করেন আমাদের গরু টরু নিয়ে অনেক সমস্যা পড়তে হবে, কারণ তার জন্য আমরা খুব একটা দুশ্চিন্তা আছি আর কি। আর সরকারের পক্ষ থেকে তো আমরা মনে করেন আপনার কোনো অনুদান কোনো কিছু পাইনি, খামারিরা অনেক লসের ভিতর আছে আর কি। গরুরও তো এবার দেখছি যে বিভিন্ন রোগ দেখা দিয়েছে, সেটা নিয়ে আসলে কি ভাবছেন? না, ওইটাও একটা আতঙ্ক। মানুষ বলতেছে গরুতে আপনার করোনা, কিন্তু গরুতে করোনা না, গরুতে আপনার একটা রোগ নতুন বাড়িছে আপনার ওই অ্যালার্জির মতন। তা সাধারণত আমরা জানি ডাক্তাররা বলতেছে এটা অ্যালার্জি, আসলে এটা অ্যালার্জি, কিন্তু গরু তো আর করোনা এটা জানি না, আল্লাহ পাকে ভালো জানে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে খামারিরা কিন্তু আসলে তারা বলছে, এবং তারা বলছে এই যে মাঝারি গরু এবং বড় ছোট যেখানে আমি রয়েছি এটা মাঝারি গরুর ফার্ম, সেখান থেকে কিন্তু তারা গরু এখান থেকে তারা খামারিরা এখানে লালন পালন করছে। এরপরে এই গরুগুলো কিন্তু তারা কোরবানির হাটে নিয়ে বিক্রি করবে, কিন্তু কতটুকু আসলে সামাজিক দূরত্ব মেনে আসলে এবার হাটগুলি বসানোর চিন্তা ভাবনা করেছে সরকার। এই ছিল আমার কাছে সাভারের ভাকুরতা এলাকার গরুর ফার্মের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। নাজমুল সাভারের ভাকুরতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। করোনাকাল দীর্ঘায়িত হলে শিক্ষার্থীরা যেন সেশন জটে না পড়ে তা নিশ্চিত করতে নানামুখী প্রস্তুতি নিচ্ছে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে অনলাইনে সাধারণ বিষয়ের উপর 4 মাসের একটি সেমিস্টারও শেষ করেছে কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। ইউনিভার্সিটি অফ প্রফেশনালস নামের এই পাবলিক বিশ্ববিদ্যালয় দেশে করোনা সংক্রমণের পর শিক্ষার্থীদের জন্য প্রথম অনলাইনে ক্লাসের ব্যবস্থা করে। শিক্ষার্থীদের সুবিধার্থে ইনস্টলমেন্টের ল্যাপটপ ও ইন্টারনেট প্যাকেজ প্রণোদনাও দিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, অনলাইনে ক্লাস পরীক্ষা কার্যক্রম চালিয়ে যেতে শীঘ্রই বিশ্বমানের সফটওয়্যার আনা হবে। এমআইটি বা ওই ধরনের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যেই অনলাইন শিক্ষা দেওয়ার যে ব্যবস্থাটা, ওদের যে ক্যানভাস, মুডল বা যে ধরনের প্ল্যাটফর্ম তাদের রয়েছে, সেটা আমরা বিউপিতে করার চিন্তা ভাবনা করছি, এবং আগামী আগস্ট সেপ্টেম্বরের মধ্যেই আমরা সেটা আশা করছি আমরা এটা করতে পারবো। নর্থ সাউথ ইউনিভার্সিটিও দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার আগে অনলাইন ক্লাস শুরু করে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন, অন্যান্য সময়ের তুলনায় বর্তমানে অনলাইনে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো। আমরা একটা এরকম সিস্টেম করব যে আমার টিচার ঘরে বসে দেখতে পারবে প্রত্যেকটা ছেলে
কিভাবে লিখবে স্কিল প্রসেস। নট অনলি দ্যাট, উই ক্যান ইনস্ট্রাক্ট দ্য সিস্টেম, যদি কোনো ছেলে নকল করে তাকে অটোমেটিক্যালি স্টপ করে দেব, ওই মোড থেকে সিস্টেম উইল বি অফ ফর হিম। শিক্ষার্থীরা বলছেন, দেশে করোনা পরিস্থিতির শুরুর দিকে সেশন জট নিয়ে শঙ্কা থাকলেও বর্তমানে অনলাইন ক্লাসের কারণে তা অনেকটাই কেটে গেছে। আমরা ঘরে বসেই আমাদের অ্যাসাইনমেন্ট, কুইজ, টার্ম পেপার সবকিছু অনলাইনে সাবমিট করে ফেলছি। আমাদের এই 1 জুলাই থেকে নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে। এর আগে সেমিস্টারটাও আমাদের অনলাইনেই শেষ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সেশন জট আর অনিশ্চয়তায় থাকতে চান না শিক্ষার্থীরা। এই করোনা কাল যেহেতু দীর্ঘায়িত হচ্ছে, যেহেতু অনিশ্চিত হয়ে পড়ছে সবকিছুই, তাই করোনা কালকে সঙ্গী করেই এই শিক্ষা কার্যক্রমকে চালিয়ে নিতে চায় পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দীর্ঘদিন সংস্কারের অভাবে গোপালগঞ্জের তেলিভিটা বারখালদিয়া খালের উপরে সেতুটি ভেঙে পড়েছে। এ অবস্থায় বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে কয়েক হাজার মানুষ। স্থানীয়দের অভিযোগ, এই সেতুটি পুনর্নির্মাণে প্রশাসন অনেকবার আশ্বাস দিলেও কাজ হয়নি। 15 বছর ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। মুন্সি মোহাম্মদ হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার বৌতলী তেলিভিটা বারখাদিয়া খালের ওপর সেতুটি সংস্কারের অভাবে ভেঙে পড়েছে। ভাঙা এই সেতুতে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই পারাপার হচ্ছে 16টি গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, 2000 সালে জেলা পরিষদের বাস্তবায়নে সিলনা বাজারের পেছনে বড় খালে এই সেতু নির্মাণ করা হয়। এই সেতু নির্মাণের 2 বছরের মাথায় খাল খনন করার জন্য ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় এ সেতুর পিলার দুটি দেবে যায়। পরে সেতু ভেঙে খালে পড়ে যায়। দীর্ঘ 15 বছর ধরে এই সেতুটি চলাচলের অনুপযোগী হলেও সংস্কারে কোনো উদ্যোগ না নেওয়ায় হতাশ তারা। গত 15-16 বছর হয়ে গেছে ব্রিজটা এরকম দুর্ভোগ হয়ে আছে। এবং এখান থেকে যাইতে আমাদের খুবই ভয় লাগে, যে যখন তখন আমরা নিচে পড়ে যেতে পারি। এই ব্রিজটার কোনো বিহিত হবে না, যে আমাকে এই বাচ্চা কাচ্চা নিয়ে চলতে খুব কষ্ট হয়। এ সেতু নির্মাণের জন্য এরই মধ্যে মাটি পরীক্ষা করা হয়েছে। দ্রুতই কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। রাস্তাটি বাস্তবায়ন কাজ সম্পূর্ণ করেছি। উল্লেখিত ব্রিজটি ইতিমধ্যে আমরা টপো এবং সয়েল টেস্টও সম্পূর্ণ হয়ে গেছে। আমরা অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নিচ্ছি। শুধু আশ্বাস নয়, জনদুর্ভোগ কমাতে প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সময় আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, আগামী 3 দিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাট কলগুলোর শ্রমিকদের তাদের পাওনার হিসাব জানিয়ে দেওয়া হবে। বাজেটের অর্থ ছাড় হলে তা পরিশোধও করা হবে। দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। আর শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুফিয়ান জানিয়েছেন, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে পাটকলগুলো নতুন করে চালু করা হবে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সমুদয় পাওনা এককালীন দেয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা। নিউজ 24 আন্তর্জাতিক। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃত্যুর মিছিলে একদিনে যোগ হয়েছে আরও 5137টি প্রাণ। এর মধ্যে ব্রাজিলে মারা গেছে সর্বোচ্চ 1264 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মোট মৃত্যু 5,28,000 ছাড়ালো। গেল 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রের রেকর্ড সর্বোচ্চ 54,000-এর বেশি মানুষের আক্রান্তের ঘটনা ঘটল। সারা বিশ্বে এখন পর্যন্ত কোভিড-19 মোট আক্রান্ত হয়েছে 1,11,92,000-এর বেশি মানুষ। এদিকে আজ থেকে যুক্তরাজ্যে শিথিল হচ্ছে লকডাউন। আর এই স্বাধীনতার অপব্যবহার না করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। অন্যদিকে কোভিড-19 রোগীদের চিকিৎসায় যেসব ওষুধের পরীক্ষায় কার্যকর হয়েছে সেগুলোর তালিকা দ্রুত বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে চলে আসবে বলে জানিয়েছেন এর মহাপরিচালক। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ বইছে বিশ্বজুড়ে। বিভিন্ন দেশে নতুন করে আবার বাড়তে শুরু করেছে এ সংক্রমণ। যুক্তরাষ্ট্রে গেল মাসে সংক্রমণ কিছুটা কমে আসার পর জুলাই মাসের শুরুতে ব্যাপক হারে বাড়তে শুরু করেছে করোনা শনাক্তের সংখ্যা।
শুক্রবার একদিনে দেশটিতে রেকর্ড ৫৪,৯০০ মানুষ আক্রান্ত হয়েছে, মারা গেছে ৬১৬ জন। আর এ বিষয়ে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফাউসি বলেছেন, মিউটেশন বা রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে করোনা ভাইরাস তার সংক্রমণ ক্ষমতাকে আরও বাড়িয়ে তুলছে। এছাড়া ব্রাজিলেও একদিনে আক্রান্ত হয়েছে প্রায় ৪২,০০০ মানুষ। প্রতিদিনের হিসেবে ব্রাজিলের সর্বোচ্চ মাত্রায় মৃত্যু হচ্ছে। এছাড়া ল্যাটিন আমেরিকার মেক্সিকো, পেরু, চিলি, কলম্বিয়াতেও করোনা পরিস্থিতি শোচনীয়। নতুন করে সংক্রমণ বাড়ছে সাউথ আফ্রিকা ও ইরানে। এছাড়া ভারতেও গেল ২৪ ঘন্টায় নতুন করে ২২,৭০০-র বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে ৪৪৪ জন। এদিকে ৩.৫ মাস পর ৪ জুলাই থেকে যুক্তরাজ্যের লকডাউন শিথিল করে দেওয়া হচ্ছে। পাব, রেস্তোরাঁ, সিনেমা ও বিভিন্ন দোকানপাট সহ খুলে দেওয়া হচ্ছে সমুদ্র সৈকত। তবে উপাসনালয়গুলো এখনই নয়, খুলে দেওয়া হবে আগামী ১৩ জুলাই থেকে। লকডাউন শিথিলের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বরিস জনসন জনসাধারণকে এই স্বাধীনতার অপব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় যেসব ঔষধ কার্যকর বলে পরীক্ষায় প্রমাণ হয়েছে, সেসব ঔষধের তালিকা আগামী ২ সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়াসুস। এখন পর্যন্ত ৩৯টি দেশে ৫,৫০০ রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। নাহিদ জিহান, নিউজ 24। খেলার খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ওয়াটফোর্ডের মুখোমুখি হবে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। মাঠে নামার আগে অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে দুই দল। ইনজুরির কারণে মিডফিল্ডার মাতেও কোভাচিচকে ছাড়াই লড়বে চেলসি। ব্রুজদের বিপক্ষে গেল ১৭ ম্যাচে মাত্র একবার জয়ের দেখা পেয়েছে ওয়াটফোর্ড। স্ট্যামফোর্ড ব্রিজে শেষ ৩ ম্যাচে দলটি হজম করেছে ১১ গোল। এদিকে ৫৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে চেলসি, বিপরীতে তালিকায় ১৭তম অবস্থানে ওয়াটফোর্ড। বিনোদনের খবর। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বাংলাদেশে নির্মিত হয়েছে ডোকু ফিল্ম হত্যা শেষে আত্মহত্যা। দেবাশিস বিশ্বাসের সার্বিক তত্ত্বাবধানে ডোকু ফিল্মটি পরিচালনা করেছেন জীবন শাহাদাত। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ২ সপ্তাহ পার হয়েছে। এখনো এই মৃত্যু বেশ আলোচিত। হত্যা নাকি আত্মহত্যা, এ প্রশ্নের উত্তর খুঁজে চলেছেন তার ভক্তরা। ঠিক কী কারণে তার এই চলে যাওয়া? অর্থ সংকট, সম্পর্কের জটিলতা, মানসিক অবসাদ নাকি ফিল্ম পলিটিক্স? এমন প্রশ্নের উত্তর পেতে চান এমন দর্শকদের জন্যই নির্মাতা দেবাশিস বিশ্বাস নির্মাণ করেছেন ডোকু ফিল্ম হত্যা শেষে আত্মহত্যা। অর্থাৎ সালমান খান ফিল্মস সহ সমস্ত বড় বড় প্রযোজনা প্রতিষ্ঠানকে প্রভাবিত করলেন যেন সুশান্ত সিং রাজপুতকে না নেওয়া হয়। এতে দেখানো হয়েছে ছোট পর্দা থেকে বড় পর্দায় আসা সুশান্তকে দর্শক ভালোবাসলেও শুধু স্টার কিড না হওয়ায় ফিল্ম পলিটিক্সের শিকার হন তিনি। তার কর্মজীবন থেকে শুরু করে নেপোটিজম পর্যন্ত, অর্থাৎ স্বজন পোষণ বা স্বজন প্রীতি যাই বলি না কেন, যেটা বলিউডে খুব প্রকট আকৃতির আকার ধারণ করেছে। তো সেই জায়গার থেকেই আমার এই প্রয়াস, একজন চলচ্চিত্র প্রেমী হিসেবে তার প্রতি শ্রদ্ধার্ঘ, তার প্রতি ভালোবাসা সবই প্রকাশ করার একটা ইচ্ছা থেকেই এই ডকুফিল্মটা করা। ভয়েস ওভার, বিভিন্ন টক শো, উপস্থাপনা আর ফুটেজের মিশ্রণে নির্মাণ করা এই ডকু ফিল্মটির দৈর্ঘ্য ২৫ মিনিট। দেবাশিস বিশ্বাসের ইউটিউব চ্যানেল দেবাটিউবে মুক্তি দেওয়া হয়েছে হত্যা শেষে আত্মহত্যা। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।